শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এ নটু, এখানে দাঁড়িয়ে কেন রে? যা যা ক্লাসে যা। বঙ্কু কোথায়? বঙ্কু বঙ্কু ওই পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছে স্যার, তাই দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, তোকে আর দেখতে যেতে হবে না, যা এক্ষুনি যা। যাচ্ছি স্যার। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? বঙ্কু, স্যার স্যার আমার একটা কথা ছিল স্যার। তোর আবার কি কথা? শুনুন না স্যার, ওই পাঁচিলের গায়ে একটা কাগজ। না স্যার, ওসব কিছু না, ক্লাসে যাচ্ছি স্যার। যা যা। এই বঙ্কু, ক্লাসে চল। আয় আয় আয়, হ্যাঁ চল। দল সব। এই, বাবু, তুই আমাকে বলতে দিবি? আপনাকে হেড স্যার তার ঘরে ডেকেছেন। আমাকে? হ্যাঁ, আপনাকে। এখন? হ্যাঁ, এখন। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যান। আসতে পারি স্যার? আরে আসুন আসুন। আপনি তো ডুবে ডুবে জল খান দেখছি। কই, এ কথাটা আমাকে আগে জানাননি তো। আমি? আরে হ্যাঁ হ্যাঁ, আপনি। কি হয়েছে স্যার? আমি তো কিছু করিনি। হ্যাঁ, এতদিন করেননি, এবার করবেন। আপনি তো বিখ্যাত লোক মশাই। আমি কিছু বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই বিজ্ঞাপনটা পড়ুন। কাগজটা ওই রেলিংয়ে গোঁজা ছিল বলে আনতে পেরেছি। বাকি কাগজগুলো দেওয়ালে, পাঁচিলে, দরজায় আটকানো বলে খোলা যাচ্ছে না। কিসের বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? নিন, ধরুন ধরুন, এবার জোরে জোরে পড়ুন তো দেখি। বাহির হইল, পড়ুন পড়ুন পড়ুন। বাহির হইল, বাহির হইল 1 টাকা মূল্যের উপন্যাসের প্রথম খণ্ড। প্রথম খণ্ড। শ্রীযুক্ত বিমল ভূষণ বন্দ্যোপাধ্যায়ের চঞ্চলা। স্যার, এসবের আমি... তবে ডুবে ডুবে জল খান বলেছিলাম না? আরে আপনি মশাই সাহিত্যিক, উপন্যাস লেখেন। কই কই, আমি তো জানি না। না স্যার, আমি এসবের কিছু... না 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 না, ওসব বললে শুনছি না মশাই। হ্যাঁ, বই কবে হাতে পাবো বলুন? স্কুলের সবাইকে কিন্তু 1 কপি করে দিতে হবে, বলে দিলুম। হ্যাঁ, আর হ্যাঁ, আমাদের লাইব্রেরিতেও রাখতে হবে একটা। কি কাণ্ড কি কাণ্ড, এই স্কুলে একজন সাহিত্যিক পড়াচ্ছেন, এ তো আমাদের গর্ব। আরে ও মন্ডলবাবু, মন্ডলবাবু শুনেছেন কি কাণ্ড? হ্যাঁ, বিমলবাবু বই লেখেন, বই, একেবারে উপন্যাস, ছাপা হয়ে বেরোচ্ছে একেবারে। বলছেন কি? শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প লেখার গল্প এবং উপেক্ষিতা অবলম্বনে আজকের গল্প উপেক্ষিতা। ভাগলপুর থেকে ফিরে গোপালনগরের স্কুলটায় তখন সবে সবে পড়াতে ঢুকেছে বিমল। বিমল মানে বিমলভূষণ বন্দ্যোপাধ্যায়। বয়স কম, তার ওপর মুখ চোরা, তাই কারো সঙ্গে তেমন একটা মেলামেশাও নেই তার। বিমলই এই স্কুলে সব থেকে জুনিয়র টিচার। বাংলা পিরিয়ড থাকলেই যা একটু কথা বলে সে, নয়তো টিচার্স রুমে বই মুখে করেই বাকি সময়টা কাটিয়ে দেয় সে। আজ হেডমাস্টার মশাইয়ের ডাকের পর থেকে সারা স্কুল জুড়ে তাকে নিয়ে যে রকম হইচই আর মাতামাতি শুরু হলো, তাতে বেশ বিব্রত হয়ে পড়েছে বিমল। কাণ্ডটা যে পাঁচু গোপালের তার বুঝতে বাকি রইল না তার। ছেলেটাকে হাতের গোড়ায় পেলে একবার দেখাবে মজা, কিন্তু এখন এই মিথ্যে মিথ্যে বিখ্যাত হওয়ার যন্ত্রণাটা তাকে বড্ড লজ্জা দিতে লাগলো। স্কুলে ঢোকার সময় তাড়াহুড়োর মাথায় সে খেয়ালই করেনি টিফিনের সময় সুযোগ বুঝে স্কুল গেটের কাছে আসতেই তার তো চোখ একেবারে কপালে। কি কাণ্ড করেছে! চতুর্দিকে বিজ্ঞাপন সেঁটে দিয়ে গেছে পাঁচু গোপাল। ছোকরার দম আছে বলতে হবে। 2 দিনের মধ্যে এমন একটা অঘটন ঘটিয়ে ফেলা তো আর মুখের কথা নয়। জর্জারির অজুহাতে স্কুল ছুটির একটু আগেই আজ বেরিয়ে এসেছে বিমল। হনহন করে বাড়ির পথে ফিরতে গিয়েই পাঁচু গোপালের সঙ্গে তার রাস্তাতেই দেখা হয়ে গেল। এই যে দাদা, হনহন করে বাড়ি ফিরে যাচ্ছেন যে বড়, লাইব্রেরি যাবেন না? আমি তো সেই কখন থেকে... কি করেছো পাঁচু? হ্যাঁ, তোমার জন্য আজ আমার বেইজ্জতির এক শেষ। সে কি দাদা, এমন কি অন্যায় করলাম আমি? আরে, সারা স্কুল জুড়ে এমন মিথ্যে বিজ্ঞাপনে ছয়লাভ করে দিয়েছো কেন? আমি বই লিখবো, তাও আবার উপন্যাস? তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? ও মা, বুঝুন কাণ্ড, আপনার দেখি কিচ্ছু মনে থাকে না।
বই ছাপানোর কথা তো আপনার ঘরে বসেই হলো। 1 টাকায় একটা বই। আমার বন্ধুর প্রেস আছে বিমলদা, আপনাকে বলেছিলাম না? আরে ভাই, বললে কি হবে? লেখাটা আসবে কোথা থেকে? কোথা থেকে আবার আসবে? আপনি লিখবেন। পাণ্ডুলিপি নেব বলেই তো বসে আছি। মাত্র 3 দিনের মধ্যে হাতে গরম বই পেয়ে যাবেন। পাঁচু গোপালের কথায় কোনো নড়চড় হবে না। হ্যাঁ আমি লিখবো? হ্যাঁ, লিখবেন। না না না, ওসব আমাদের হবে না। আমি চললাম। লিখি। আরে আরে ও বিমলদা, আরে আরে ও পাঁচু দাদা, গোপাল চলে যান। ছেলেটা বয়সে বিমলের চেয়ে ছোট হলেও ছেলেটাকে মনে মনে সমীহ করে বিমল। ছেলেটা কবিতা লেখে। এ তল্লাটে সকলে তাকে কবি বলে চেনে। বিশ্বপত্রিকাটা নিয়ে এসে যেদিন ছাপার অক্ষরে তার নামটা দেখিয়েছিল পাঁচু, সেদিন থেকেই ছেলেটাকে সমীহ করে বিমল। হলোই বা একটাই ছাপা কবিতা। বিমল তো সেটুকুও লিখতে পারেনি। কে জানে, হয়তো কোনোদিন পারবেও না সে। পাঁচু অবশ্য সহজ সুরে বলেছিল, আরে দাদা, ও আর এমন কি কাজ? কলম ধরলে আপনিও পারবেন। একটু চেষ্টা করুন না, ঠিক একটা উপন্যাস লিখে ফেলতে পারবেন আপনি। হ্যাঁ, তাই না তাই। যেমন প্যাডেল করলেই সাইকেল চালাতে পারবো। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু মানুষ দেখলে বুঝতে পারি দাদা। আপনি পারবেন, আপনি ঠিক পারবেন। আরে আগে শুরু তো করুন। এত ভাবছেন কেন? আপনার উপন্যাস আমি ছাপবো, আর বিক্রি নিয়েও তো ভাবতে হবে না, ও এমনি বিকোবে। শুনুন, আপনি শুধু এই কথাগুলো খুব বেশি দিন আগে হয়নি। যে ঘরটায় বিমল ভাড়া থাকে, একদিন রিপন লাইব্রেরি ফেরতা সেই ঘরে এসে গল্প করতে করতে এমনি এই প্রসঙ্গটা উঠেছিল। এ তল্লাটে এই ছেলেটা ছাড়া বিমলের আর তেমন বন্ধুও নেই। আর লিখতে যে তারও একটু আধটু ইচ্ছে করে না এমনটা তো নয়, কিন্তু তাই বলে একেবারে বিজ্ঞাপন ছাপিয়ে স্কুল বাড়ির দেওয়ালে আটকে দিয়ে আসবে পাঁচু গোপাল? হনহন করে নিজের ঘরে ফিরে এসে চুপ করে ভাবতে বসে গেল বিমল। একটা কিছু না লিখতে পারলে এবার মান সম্মান থাকবে না তার। ফুলস্কেপ খাতাটার অন্তত 20-22 পাতা লিখতে পারলেই হলো। পাঁচু গোপাল যে কত বই ছাপাবে তা সে বেশ জানে, কিন্তু সে দায় অবশ্য তার নয়। তার কাছে কেউ গল্প শুনতে চাইলে ফুলস্কেপ খাতা খুলে কিছুটা তো শুনিয়ে দিতে পারবে সে। কিন্তু মুশকিলটা হলো, সে লিখবেটা কি? এই যে বিমল, খাবার যে জুড়িয়ে জল হয়ে গেল বাবা। আর কতক্ষণ ভাববে গো? এবার তো খেতে হবে নাকি? এসো এসো, খেয়ে নাও। হ্যাঁ দিদি, এই যে যাই। যে বাড়িতে বিমল ভাড়া থাকে এখন, এ বাড়িতে তার খাওয়া পড়ার দায়িত্বটা নিয়েছে কামিনী, কর্তাবাবুর বোন। যত্ন করে রেঁধে বেড়ে খাইয়েই তার আনন্দ। বিমলের মুখ থেকে দিদি ডাকটা শুনলে কি যে খুশি হয় সে, মুখে যেন একেবারে আলো জ্বলে ওঠে। খাবার থালার দিকে তাকিয়েই আজ একেবারে চমকে উঠল বিমল। কেশবপুর গ্রামের পদ্মপুকুরের ঘাটে এক প্রখর গ্রীষ্মে দেখা হওয়া সেই স্নিগ্ধ মেয়েটির কথা আচমকা মনে পড়ে গেল তার। কতদিন পরে তার কথা আবার মনে পড়ল বিমলের। বিমলের প্রথম দিদি ডাক। পাঁচু গোপাল তাকে গল্প লেখার কথা বলেছে না? তাহলে সেই দিদির কথা লিখলে কেমন হয়? দিদি তার গল্প নয় ঠিকই, এ ঘটনা বিমলের জীবনের চূড়ান্ত বাস্তব। কিন্তু দিদি আসার পর থেকে তার রোজ নামচার জীবনটায় যে ছোট ছোট গল্প এসে বাসা বেঁধেছিল, সেই গল্পগুলোও তো মিথ্যে নয়। হ্যাঁ ঠিক, দিদির কথাই লিখবো আমি। দিদি ছাড়া আমার জীবনে আর অন্য কোনো গল্প নেই। অথচ আশ্চর্যের কথা হলো যে দিদি বিমলের মনে এতখানি অংশ জুড়ে আছে, সেই দিদির নামটাই কিন্তু জানা হয়নি কখনো। আসলে গ্রামের সেই স্নেহকোমল বউটি দিদি ভাইয়ের সম্পর্ককে এতটাই গভীরে নিয়ে গিয়েছিল যে সেখানে আর আলাদা করে নাম ঠিকানার কোনো প্রয়োজন হয়নি। দিদি মানে দিদি, আর ভাই মানে ভাই, ব্যাস এইটুকুই যেন চাঁদ সূর্যের মতো সত্যি ছিল সেদিন। কিন্তু চাঁদেও তো গ্রহণ লাগে, চাঁদও তো ডুবে যায়। ও দিদি, দিদি। 3-4টে গালের বেশি আর খেতে পারল না বিমল। হাত ধুয়ে উঠে এলো সে। তারপর তার ফুলস্কেপ খাতাটা খুলে খাতাটার উপর একেবারে ঝুঁকে পড়ল। কিন্তু কোথা থেকে শুরু করবে সে?
দিনের প্রথম সূর্যালোক যেমন নিঃশব্দে আসে, তার উপস্থিতির জন্য কোনো ঢাক ঢোল বাজায় না, এই ব্যাপারটাও তো ঠিক সেই রকমই। দিদি যে সত্যি কখন এলো তার জীবনে, তার আলাদা করে খুঁজে পায় না সে। মাঝে মাঝে মনে হতো তার ওপরের দিদিটা সত্যিই কি চোখ বুজেছিল, নাকি না, আজ আর ঘুম আসবে না বিমলের কিছুতেই। অদ্ভুত এক উত্তেজনা, ভালো লাগা, মন খারাপ সব মিলিয়ে ভেতরটা কেমন যেন তালগোল পাকিয়ে গেছে তার। অবশেষে লিখতে শুরু করলো বিমল। সে সময়টার কথা ভাবলে আজও মনটা কেমন অবশ হয়ে আসে। সদ্য কলেজ পাশ করে বেরোনো একটা ছেলে যদি দেখে আচমকা তার মাথার ছাদটা সরে গেল, তার চেয়ে কঠিন আর কি হতে পারে। আমার অবস্থাটাও ঠিক সেই রকমই দাঁড়ালো। একদিন আচমকা বাবা চলে গেলেন। বাড়িতে মা আর ছোট ভাই দুটোকে নিয়ে একেবারে জলে পড়লাম। কি হলো গো? আমরা যে ভেসে গেলাম গো। ওগো আমি কি দোষ করেছিলাম? মা, ও মা, চুপ করো মা, চুপ করো। এভাবে কেঁদো না মা। আমি তো আছি মা। এখন আমাদের কি হবে বাবা? তোর বাবার যে জমানো বলতে কিচ্ছু নেই রে। আমি দেখছি মা, কয়েকটা স্কুলের খবর জোগাড় করেছি, আজ থেকেই দরখাস্ত পাঠাবো। নিশ্চয়ই একটা কাজ হয়ে যাবে। তুমি ভেবো না মা, তুমি ভেবো না। কাজটা হয়েও গেল। হুগলি জেলার কেশবপুর গ্রামের একটা স্কুলে মাস্টারির সুযোগ পেয়ে গেল বিমল। সেই প্রথম বাড়ি ছেড়ে একা থাকবে বিমল। হাতে একটা বই পেয়ে গেলে যার নাওয়া খাওয়ার কথা মনেও থাকে না, সেই ছেলে যে একা একা কি করে থাকবে সে কথা ভেবে তো বিমলের মা আকুল হয়ে উঠলেন। কিন্তু ছেলেকে আটকালে তো সংসারে সর্বনাশের আর কিছু বাকি থাকবে না। তাই বুকে পাথর চেপে ছেলের চলে যাওয়ার পথটার দিকে চেয়ে রইলেন তিনি। দুঃখা দেখো মা, আমার ছেলেটাকে দেখো তুমি। কেশবপুর গ্রামটা বেশ বড় হলেও এখন আর তার আগের মতো শ্রী বা সম্পদ কিছু নেই। সারা গ্রাম জুড়ে অনেক পুরনো আম কাঁঠালের বন ছড়িয়ে আছে। এই গ্রামে সূর্যের আলো বিশেষ চলাচল করতে পারে না, তাই দিনমানেই কেশবপুর গ্রামটা কেমন যেন অন্ধকার হয়ে থাকে। কেশবপুর জায়গাটা বিমলের বড় একটা পছন্দ হলো না, তাই চাকরিটা কোনো মতে মেনে নিলেও থাকার বাসাটা আর নিল না সে। এই গ্রামের রেল স্টেশনটা প্রায় 1 মাইল দূরে। স্টেশন মাস্টারের একটা ছেলেকে পড়ানোর ভার নিয়ে স্টেশনের পাশে পিডব্লিউডির পুরনো একটা কোয়ার্টারে এসে উঠল বিমল। তার স্কুলটা এখান থেকে 1 ক্রোশ দূরে। তা হোক, আম কাঁঠাল বাগানের ছায়া দিয়ে হেঁটে যেতে তার কোনো অসুবিধা হয় না। তবু একটু আলোর দেখা না পেলে এসে থাকবে কি করে? কেশবপুরে আসার পরে এই প্রথম বর্ষা এসেছে। সকাল থেকেই সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। ছাতা মাথায় পাড়ার ভেতর দিয়ে কোনো রকমে কাদা বাঁচিয়ে চলেছে বিমল। কি মাস্টার বাবু, এই বাদলাতেও পড়াতে চলেছে? তা জল কাদা সামলে যাবেন কিন্তু। এই দেখো, শুধু জল কাদা, আর সাপ কোপের কথাটা বললেন না? হ্যাঁ, যা বলে। বিমল হলো গঞ্জের ছেলে, সাপের পাল্লায় সে কোনোদিনও পড়েনি। তাই সাপের কথা শুনে একটু চমকে গেলেও সামলে নিয়ে আবার চলতে লাগলো। 1 ক্রোশ পথ পার হতে তো কম সময় লাগবে না। তবে বাঁচোয়া এই যে বৃষ্টিটা বন্ধ হয়েছে। আকাশটা মেঘলা বটে, গাছের ডাল থেকে টুপটাপ করে জলের ফোঁটা ঝরে পড়ছে। সোজাসুজি মাঠের মধ্যে দিয়ে অনেকখানি রাস্তা পার হতে হবে। তার চেয়ে আর একটু তাড়াতাড়ি পৌঁছতে গেলে একটা সরু পথ ধরলে ভালো হয়। সে পথে অবশ্য লোক চলাচল বিশেষ নেই। জীর্ণ মজা পুকুর আর তার ভাঙা ঘাটের পাশ দিয়ে একটা পায়ে চলা পথ আছে। সাপের কথাটা একবার মনে পড়েছিল বটে, কিন্তু বৃষ্টির দাপটটাও তার চেয়ে কিছু কম নয়। তাই 7-5 আর না ভেবে
সেই পথেই পা বাড়ালো বিমল। বেশ হনহন করেই হাঁটছিল বিমল। এমন সময় একটা গাছের পাশ থেকে আচমকা এক গ্রাম্য বধূ রাস্তায় এসে দাঁড়ালো। ওই গাছের পাশ দিয়ে নিশ্চয়ই আরও একটা এমন পায়ে চলা পথ বেরিয়ে গেছে। সেদিকে চেয়ে দেখার অবশ্য আর সময় ছিল না বিমলের। বউটিকে পাশ কাটাতে গিয়ে একবার মাত্র মুখ তুলে চেয়েছিল সে, আর তখনই দেখতে পেয়েছিল তার রং যেন একেবারে ফেটে পড়ছে। হাতে বালা, পরনে চওড়া লাল পাড় শাড়ি, কাঁখে একটা ঘড়া। বয়স এই 24 কি 25 হবে। আচমকা বিমলকে দেখতে পেয়ে ঘোমটা টেনে পথের একপাশে সরে গেল বউটি। মাথা নামিয়ে তারপর চলতে লাগলো বিমলও। সেদিনের সেই সদ্য মাস্টারি করা ছেলেটাকে আজও আর একবার চোখের সামনে দেখতে পেল বিমল স্পষ্ট। জানলা দিয়ে বাইরে রাতের দিকে খানিকক্ষণ চুপ করে চেয়ে থাকলো সে। তারপর খাতার পাতায় ঝুঁকে পড়ে লিখতে লাগলো। ওই গ্রাম্য বউটির মধ্যে কি যে ছিল ঠিক বলতে পারি না। মনে হলো আরেকবার ফিরে তাকাই, কিন্তু সেটা শোভন হবে না, তাই ইচ্ছেটাকে দমিয়ে রাখলাম। আমি তখন সদ্য গ্র্যাজুয়েট। তরলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, এমন কত অভিসারিকার স্বপ্ন যে ধেয়ে আসতো তা শুধু আমিই জানি। তাদের কত বাহার, কত রূপ, কত চটক। কিন্তু সৌন্দর্য এমনও হয়, এত স্নিগ্ধ, শান্ত আর গভীর। সেই অচেনা যুবতী আমার কল্পনাকে একেবারে যেন ওলটপালট করে দিলেন। লিখতে লিখতে যেন সে কেশবপুরে ফিরে গেছে বিমল। তার বয়সটাও অন্তত বছর 15 কমে গেছে। সদ্য যুবকের ছেলে মানুষই কৌতূহল আর যেচে গিয়ে আলাপ করার দিনটাই একেবারে পৌঁছে গেছে সে। হ্যাঁ, যেচেই গিয়েছিল বিমল। ভদ্রতা সভ্যতা মেনে দূরে থাকা তার পক্ষে আর সম্ভব হয়নি। তার স্বপ্ন এবং কল্পনাকে এমন গভীরভাবে নাড়িয়ে দিতে পারে যে তাকে একবার কাছ থেকে দেখবে না। অন্তত দিন 15 ওই পায়ে চলা পথটা ধরে আসা যাওয়া করতে শুরু করলো বিমল। মাঝে মাঝে সেই বউটির সঙ্গে দেখা হয়, মাঝে মধ্যে হয় না। একদিন দেখা হতেই আর দেরি না করে সোজা তার সামনে গিয়ে একেবারে দাঁড়ালো বিমল। ভাগ্যে সেদিন এ পথে আর কেউ আসা যাওয়া করেনি। শুনছেন? আমি? হ্যাঁ, আপনাকেই বলছি। একটু দাঁড়াবেন? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই। ভয় পাবেন না, আমি কোনো চোর ডাকাত নই। একটু দাঁড়ালে দুটো কথা বলতাম। বেশ, বলুন। আমি এখানকার স্কুলেই পড়াই। ও, মাস্টার বাবু। না না না, দয়া করে বাবু বলবেন না। আসা যাওয়ার পথে রোজ আপনাকে দেখতে পাই তো, তাই মনে হলো একটু আলাপ করি। ও আচ্ছা। আপনার কাছে আমার একটি অনুরোধ আছে। হ্যাঁ, অনুরোধ? হ্যাঁ, অনুরোধ। কিছু যদি মনে না করেন তো বলি। বেশ, বলুন। আসলে আপনাকে আমার দিদি বলে ডাকতে খুব ইচ্ছে করে। আমাকে আপনার ছোট ভাই বলে মেনে নিতে পারেন? বিমলের এই শেষের কথাটায় সেই বউটি এবার একটু যেন কেঁপে উঠল। জড়সড় ভাবটা তার কাটল বটে, কিন্তু মাথা নিচু করে তখনও ঘোড়ার গায়ে আঁকিবুকি কেটে চলেছে সে। আঁচল দিয়ে একবার মুখটাও মুছে নিল। নিজের প্রগল্ভতায় বিমল নিজেও লজ্জিত হলো এবার। কিন্তু সেই স্নিগ্ধ শান্ত রূপটি দেখে তার নিজের ছেলেবেলাটা বড্ড মনে পড়ে যাচ্ছে যে, তাই আর চুপ করে থাকতে পারল না। আবারও বলে উঠল, আচ্ছা বেশ, দিদি শুনতে আপত্তি থাকলে বৌদিদি বলবো। কেমন, বলবো তো? আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে বৌদিদি। আমাকে ছোট ভাইয়ের মতো দেখবেন আপনি। এই যে আপনার পায়ে প্রণাম করছি। এমা, ছি ছি, প্রণাম করছো কেন ভাই? দিদিকে প্রণাম করব না? এই যে আমার সৌভাগ্য। তা তোমার নাম কি ভাই?
এখানে তো তোমাকে আগে কখনো দেখিনি। আমি বিমল ভূষণ। না বৌদি, আমি এখানকার বাসিন্দা নই, অনেক দূরে থাকি। আচ্ছা। নেহাত বাবা চলে যাওয়ার পরে স্কুলের চাকরিটা। আহারে, তোমার বুঝি বাবা নেই? বড় ছেলে মানুষ বয়সে এত কঠিন একটা দায়িত্ব। তা হ্যাঁ ভাই, তোমার কোনো ভাই বোন নেই? দুটো ছোট ভাই আছে বৌদি, আচ্ছা। এক দিদিও ছিল। বেঁচে থাকলে বছর 25 বয়স হতো, কিন্তু বুঝেছি, সেই দিদির কথা মনে পড়েছে তাই তো? হ্যাঁ। তাই বলি, ছেলের এমন আবদার কেন? এমন তো কখনো শুনিনি। আসলে দিদিকে খুব মনে পড়ে তো। তা বেশ 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 বেশ, দিদির জন্য আর দুঃখ করতে হবে না। এই যে আমি আছি তো, তোমার দিদি। রবিবার বাদে বাকি সব দিন আমি দুবেলা এই রাস্তা দিয়ে যাব, কেমন? আপনি কিন্তু এখানেই থাকবেন দিদি, ভুলে যাবেন না যেন। পাগল ছেলের কথা শোনো। আচ্ছা বেশ, তাই হবে ভাই, আমি থাকবো, ঠিক আছে? পাগল একটা। এই অচেনা জায়গায় এসে হঠাৎ করেই এমন একটা সম্পর্ক পাতিয়ে ফেলে বিমলের মনটা বেশ ভালো হয়ে গেল। তার ঘরের পাশে তালবাগানটায় কি এক অচেনা পাখি সারাদিন ধরে ডেকে যায়। মনটা যেদিন খুব ভারী থাকে সেদিন এই পাখির ডাকটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও খানিকটা উদাস হয়ে যায় বিমল। আজ এই ডাকটা কানে আসার সঙ্গে সঙ্গে বিমলের মনটা কিন্তু বেশ হালকা হয়ে গেল। তার মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়া শীতল গাছ, ধুধু মাঠ আর নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা তাল নারকোল গাছের বন দিয়ে তৈরি। হঠাৎ করেই এই তালবাগানটাকে দারুণ ভালোবেসে ফেলল সে। পরদিন সকালবেলা তাড়াহুড়ো করে তৈরি হয়ে হনহন করে পা চালিয়ে সেই নিচু রাস্তাটাই এলো বটে, কিন্তু বৌদিদির সঙ্গে সেদিন দেখা হলো না তার। হয়তো জল নিয়ে আগেই চলে গেছেন। তবে স্কুল থেকে ফেরার সময় তার মুখের এক গাল হাসিটা দূর থেকেই দেখতে পেয়েছিল বিমল। আরও একটু এগিয়ে আসতেই কানে এলো, এই যে ভাইটি, আজ বুঝি খুব সকাল সকাল এই পথটা পেরিয়ে গিয়েছিলে? পাছে আবার মুখোমুখি পড়তে হয়। হ্যাঁ, মোটেও না, আমি তো ঠিক সময়ে গেছি। এধার ওধার খুঁজেও দেখেছি, আপনি তখন ছিলেন না। আসলে কি হয়েছে জানো, আমার বাপের বাড়ির গাঁ থেকে এক কুটুম এসেছেন, তাই তার একটু যত্ন আত্তি করছিলাম আর কি। কতকাল পরে বাপের বাড়ির কাউকে দেখলাম, তাই। আপনার বাপের বাড়ি কোথায় বৌদিদি? আমার বাপের বাড়ি সে জায়গাটা তো অনেকেই চেনে, খোলাপোতা। তুমি চেনো তো? ওখানেই আমার বাড়ি। ও তাই? হ্যাঁ গো, সেই যে গো যেখানে খুব বড় রাস হয়, মেলা বসে, কত লোক দেখতে আসে, চেনো না? হ্যাঁ, মানে খোলাপোতা তো। হ্যাঁ হ্যাঁ, খোলাপোতা। হ্যাঁ হ্যাঁ, ওটা যেন বেশ কোন জেলায় পড়ছে? জেলা ওই তো, আরে ওই তো খোলাপোতা। ও হ্যাঁ হ্যাঁ, বললেন তো। বেশ বেশ, তা বৌদিদি বাড়ি যান, আপনার দেশের লোক বসে আছেন। হ্যাঁ ভাই, এই যে যাচ্ছি, অনেক দূর থেকে এসেছেন তো, আমি বরং এখন যাই। হ্যাঁ কেমন, আসছি ভাই, কালকে দেখা হবে। সেই সরল সাদাসিধে মুখখানার দিকে তাকিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল বিমলের। সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইল সে। কয়েক পা যাওয়ার পরেই আবারও পেছন ফিরে তাকালো সেই বউটি। বিমলকে দেখতে পেয়ে যেন হাঁপ ছেড়ে তাড়াতাড়ি করে কপা আবার পিছিয়ে এলো। বাবা, ভাগ্যিস চলে যাওনি। আবার ফিরে এলেন যে? এই যে দেখো না, তাড়াহুড়োতে মনেই ছিল না। এই যে ভাই, তোমার জন্য এটা নিয়ে এসেছিলাম। নাও তো, এটা ধরো, এই কলাপাতা মোড়াটা ধরো দেখি, ধরো। এতে কি আছে দিদি? কাল চাপড়া ষষ্ঠী ছিল না, তাই গোটা কত ক্ষীরের পুতুল করেছিলাম, তোমার জন্য একটা নিয়ে এসেছি। আর কয়েকটা কলার বড়া আছে, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খেও, কেমন? নাও তাড়াতাড়ি ধরো, আমি যাই। কলাপাতার মোড়কটা বিমলের হাতে দিয়ে ঘোমটা টেনে তাড়াতাড়ি চলে গেল তার বৌদিদি। সম্পূর্ণ অপরিচিতা এক গ্রাম্য বধূর এই স্নেহের দান হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল বিমল। কতকাল পরে তার
মায়ের কথা মনে পড়ল। মায়ের জন্য বুকের ভেতরটা ছিনছিন করে উঠল। তার মাও তো পাল পার্বণের দিনে এভাবেই তার হাতে বড়া কিংবা দু এক টুকরো মন্ডা ধরিয়ে দিয়ে যেতেন। এই দূর গাঁয়ে থেকেও যে কপালে এমন স্নেহ মিলবে তা কখনো স্বপ্নেও ভাবেনি বিমল। এমনকি সেইবার টানা 1 সপ্তাহ জ্বরে ভুগে পথ্য খেয়ে সেই যেদিন প্রথমবার স্কুলের পথে গেল বিমল, সেদিনও বৌদিদির স্নেহের প্রাচুর্য কিছু কম ছিল না। তাকে দেখেই বৌদিদি বলে উঠেছিল, এ কি বিমল, তোমাকে এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন ভাই? কদিন তো আসোনি, বলি শরীর টরীর ঠিক আছে তো? কই আর ঠিক আছে বৌদিদি, আপনার থেকেও আপনার এই ভাইটির ওপর মশার টানটা আরো প্রবল। সে কি? তাই ম্যালেরিয়ার ভোগান্তি। ও মা, তাই নাকি? তোমার তোমার ম্যালেরিয়া হয়েছিল? কি সাংঘাতিক! ও যে সহজে রেহাই দেবে না গো। ইস, কি হবে আরে কি এখন? মুশকিল! এত ভাববেন না দিদি, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। বারে, তুমি বললেই হলো নাকি ভাববেন না? আমি ভাববো না তো কে ভাববে শুনি? হ্যাঁ গো, তোমার বাড়িতে রান্না করে দেওয়ার মতো কেউ আছে তো? কে আর রাঁধবে দিদি, ও, আমি রান্না করে খাই। তাহলে তোমার মাকে বরং এখানে নিয়ে এসো। গ্রামের মধ্যে ভালো দেখে একটা বাড়ি ঠিক পাওয়া যাবে। আচ্ছা, না হয় আমিই খুঁজে দেব। কেমন, আনবে তো? না বৌদিদি, সেটা এখন সম্ভব নয়। দেশের বাড়িঘর ছেড়ে মা এখন। বুঝেছি। আচ্ছা, যাও ভাই, স্কুলে যাও। তবে ফেরার সময় এই পথটা দিয়েই ফিরো কিন্তু, ভুলো না যেন, কেমন? ফেরার পথে বিমল দেখতে পেল তার সেই বৌদিদি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। কি যেন একটা আঁচলে ঢেকে রেখে উদ্বিগ্ন চোখে রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে সে। বিমল কাছে যেতেই স্বস্তির হাঁপ ফেলল যেন। বাবা, আমি আবার ভাবলাম বুঝি এলেই না। আবার সেই আগের দিনের মতো ধরো তো শিগগির এটা কলাপাতা মোড়া একটা পাত্র হাতে নিয়েই বিমল বুঝতে পারল যে সত্য রান্না করে বয়ে নিয়ে এসেছে বৌদিদি, শুধু তার জন্য। কলাপাতাটা বেশ গরম হয়ে আছে তখনও। কাতর চোখে বৌদিদির দিকে তাকিয়ে সবে কোনো প্রতিবাদ করতে যাবে সে, আপনি এটা। তাকে থামিয়ে দিয়ে বৌদিদি বলল, আহা, শরীরটা একটু না সারা অবধি রাত্রে ফিরে গিয়ে রান্না করো না ভাই, পেরে উঠবে না। আবার যদি জ্বরে পড়ো, তাই একটু আর কি। একটু? আপনি এভাবে আমার জন্য আর কত করবেন বৌদিদি? না না না, আমার ভারী লজ্জা করে। এই গ্রামে আমার কি একারই ম্যালেরিয়া হয়েছে? আবার মুখে মুখে কথা। তা হ্যাঁ ভাই, তোমার দিদি দিলেও কি এভাবে কথা শোনাতে পারতে তাকে? চুপ করে যায় বিমল। এরপর আর কোনো কথা বলা হয় না তার। এই স্নেহস্পর্শের সামনে আর কোন ভাষাতেই বা কথা বলবে সে? ঘরে এসে কলাপাতা খুলে বিমল দেখল ভেতরে খানকতক রুটি, খানিকটা মোহনভোগ আর মাছের ডালনা বড় যত্ন করে মুড়ে দিয়েছে তার বৌদিদি। আর সেই যে শুরু হলো বৌদিদির এই অযাচিত স্নেহ, কিন্তু আর বন্ধ হলো না। কোনোদিন রুটির বদলে লুচি বা পরোটাও আসতে লাগলো। বাপ রে বাপ, এই যে একেবারে রাজার খাবার! এই পাড়া গায়ে এসব কখনো ভাবতে পেরেছি নাকি? মানুষটাকে মুখের উপর কিছুই বলতে পারে না বিমল। হাত পেতে বৌদিদির এই স্নেহের দান তাকে নিতেই হয়। অথচ সাধ করে একটি দিনও বৌদিদিকে সে কিছু দিতে পারে না। বউ মানুষ, কত সাবধানে থাকতে হয় তাকে। সমাজ আর সংসারের বন্ধনও তো আছে তার। এর মধ্যে আবার কোনো উপহার দিলে তাকে কোথায় লুকিয়ে রাখবে সে? কার চোখে পড়ে সেই উপহারের কি অর্থ দাঁড়াবে কে জানে। এইসব 7-5 ভেবে তাই মুখ বুজে শুধু নিয়েই যায় বিমল, দিতে আর পারে না। অবশ্য এই অযাচিত স্নেহের বাঁধন থেকে কবে সে ছুটি পাবে কে জানে। মনে মনে দিন গুনতে থাকে সে।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পায়ে চলা গুঁড়ি পথটাকে কিন্তু এড়িয়ে যেতেও পারেনি বিমল। আর আশ্চর্যের বিষয় হলো এই কথাটা সেদিন তার মনে আসেনি, কিন্তু আজ ফুলস্কেপ খাতায় তার প্রথম গল্পটা লিখতে গিয়ে এই বিষয়টাই বিমলকে বেশ নাড়িয়ে দিল। সত্যিই তো, সেদিন কিন্তু ইচ্ছে করলেই এই নিচু ঘাটের রাস্তাটা ছেড়ে ওপর দিয়ে যাতায়াত করতে পারতাম। কেন পারলাম না? শুনেছি আমার নিজের দিদি নাকি আমাকে ভীষণ ভালোবাসত। আমার তখন বয়স খুব কম, দিদিকে ভালো মনে নেই, তবে মায়ের মুখে শুনেছি দিদিকে আমি নাকি মা বলেই ডাকতাম। আসলে মাকে তখন চিনতেই পারিনি। তাহলে কি আমার মনের মধ্যে মায়ের চেয়ে দিদি অনেকটা বেশি জায়গা জুড়ে বসেছিল? নিশ্চয়ই তাই, নইলে বৌদিদিকে এড়িয়ে যাওয়ার অনেকগুলো উপায় থাকা সত্ত্বেও এড়িয়ে যেতে পারলাম না কেন? যে প্রশ্নটা এখন ভাবছে বিমল, সেই প্রশ্নটা সেদিন তার মাথায় আসেনি সত্যি, তবে পুজোর ছুটিতে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তার দিদির কথাই জানতে চেয়েছিল বিমল। মা, ও মা, কে রে? মাগো, ওমা দাদা এসেছে, দাদা কে? এসেছে। বিমল ওমা কি মজা, দাদা এসেছে। আয় বাবা আয় আয়। আমি তো আজই ভাবছিলাম আমার ছেলেটা কবে আসবে। তা হ্যাঁ রে বাবা, তোর মুখখানা এমন শুকিয়ে গেছে কেন রে? মা, সব কথা এখানেই শুনবে নাকি ঘরে ঢুকে বলবো? ও ওই দেখো, তাই তো তাই তো তাই তো। আয় আয় বাবা, ভেতরে আয়। আমারই না মাথাটা গোলমাল হয়ে গেছে। ছেলেটাকে কোথায় আশ্বিন মাসে পুজোর ছুটিতে বাড়ি এসেছে বিমল, তবে এখানে এসেও কেশবপুর তার পিছু ছাড়ছে না। মায়ের রান্না, যত্ন আর আদরের মধ্যেও সে যেন সেই বৌদিদিকেই খুঁজে পাচ্ছে। মায়ের হাতের মাছের তরকারিতে, মোহনভোগে, এমনকি রুটির গড়নেও সেই বৌদিদি। নিজের মনে অবাক হয়ে যায় বিমল। মায়ের পাশে বসে তার সেই পাতানো বৌদিদিকে তার কেন মনে পড়ছে, এর উত্তর সে শত খুঁজেও পায় না। উত্তর খুঁজতে খুঁজতে বড্ড উদাস হয়ে গেল বিমল। থালার ওপরে তার আঙুলগুলোই শুধু নড়ে চড়ে বেড়াতে লাগলো। তখন গ্রাস আর মুখে উঠল না। আর ছেলের এই কাণ্ড দেখে মাও বেশ একটু অবাকই হলেন। বললেন, ও কি রে, ভাত নিয়ে ওরম নাড়াচাড়া করছিস কেন? খা না বাবা, খেনে খেনে। হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। বুঝেছি বুঝেছি, মাছের ডালনাটা বোধহয় ভালো হয়নি, তাই না বাবা? আচ্ছা শোন, ও একটু কষ্ট করে এই বেলাটুকু খেয়ে নে, ও বেলা আমি একটু মাংসের ঝোল বানাবো তোর জন্য। না না মা, খুব ভালো হয়েছে। তোমার হাতের রান্না কখনো খারাপ হতে পারে? তাহলে খাচ্ছিস না কেন, কি হয়েছে? ও বুঝেছি, একা একা থাকিস, কি আর যত্ন করবে, তাই খাওয়া দাওয়াটা তোর এইরকম হয়ে গেছে। আর চেহারার কি ছিঁড়ি করেছিস, একবার দেখ তো নিজের দিকে। না না সত্যি বাবু, ও কিছু না। আর পারি না আমি। খা বাবা, আসলে ভালো করে খা। অনেকদিন পর তো, এই তো একটু খাচ্ছি। এতদিন পরে ঘরে ফিরে এসেছে বিমল সত্যি, কিন্তু শুধু তার মাকে নিয়ে ভরে থাকতে পারছে কই সে? মুখে কিছু বুঝতে না দিলেও মনে মনে বৌদিদিকেই ভেবে চলেছে সে। ভোরের শিউলি দেখলে, রাতে শিশির দেখলে, ভেজা ঘাসগুলোর মতো তার মনটাও অমন সতেজ হয়ে ওঠে। মনে হয় কার ওপর জীবনের সমস্ত ভার আর ভাবনা নিশ্চিন্তে চাপিয়ে দিয়ে শরতের পেঁজা মেঘের মতো সে যেন ভেসে যাচ্ছে। আর এই সুতো ধরেই ধূসর হয়ে আসা দিনগুলো আবার দেখতে পায় বিমল। মাঝ মাঠে তুমুল ভিজে জ্বরে গা পুড়ে যাচ্ছে ছোট্ট ছেলেটার, আর গাছ কোমর করে শাড়ি পেঁচানো রোগা ভোগা তার দিদিটা পরম মমতায় পিঠে করে প্রায় আধ ক্রোশ বয়ে নিয়ে আসছে তাকে। দিদির গলার সামনে দিয়ে তার লিকলিকে হাত দুটো দুলছে। এই দৃশ্যটা কতদিন বাদে
আবার যে ফিরে এলো তার চোখের সামনে। আমি আর পারছি না রে দিদি। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে। এই তো ভাই, এই তো এসে গেছি। আর একটু কষ্ট কর ভাই, এক্ষুনি পৌঁছে যাব। মাঠের দিকে তাকিয়ে সেই কবেকার দৃশ্যটা তাড়িয়ে নিয়ে বেড়াতে লাগলো বিমলকে। সন্ধে পেরিয়ে গেল অনেকক্ষণ। রান্নাঘর থেকে ভাতের গন্ধ বেরিয়েছে, মায়ের হাতের ঠুংঠাং আওয়াজও শুনতে পাচ্ছে সে। তারপর আস্তে আস্তে পায়ে পায়ে রান্নাঘরে গিয়ে বসলো বিমল। মা বললেন, ও এসে গেছিস, আয় বাবা আয়, বস। খিদে পেয়েছে নিশ্চয়ই খুব। দাঁড়া, এই গরম ভাতটা নামলেই আমি। মা, দিদি কেমন ছিল মা? হ্যাঁ? তোমার দিদিকে মনে পড়ে? কি নলিনী? সেসব কতকাল আগের কথা। মেয়েটা কি আর মেয়ে ছিল রে? মেয়েটা আমার মা ছিল। ওইটুকু বয়সে সব দিকটা কেমন আগলে রাখতো। দিদি আমাকে খুব ভালোবাসতো না মা? সে আর বলতে, ভাই তো বলতো না, বলতো তুই নাকি ওর ছেলে। জানিস বাবা, আমি যদি তোকে শাসন করতাম তাহলে মেয়ের কি রাগ, বাপরে, যত শাসন যেন ও একাই করবে। আমার অসুখ হলে খুব ভাবতো মা? সারা রাত চোখের পাতা এক করতে পারতো না। তোর মাথার গোড়ায় জেগে বসে থেকে বাতাস করত, মাথায় হাত বুলিয়ে দিত। তা কেন রে, এতদিন পরে আজ হঠাৎ তোর নলিনীর কথা মনে পড়ল কেন? এসে থেকে দেখছি কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস। কি হয়েছে বাবা, বল আমায়। দিদিকে আবার বোধহয় খুঁজে পেয়েছি মা। হ্যাঁ? দিদি আমার খুব কাছে আছে জানো তো। কি কি বলছিস বিমল? হ্যাঁ, নলিনী? তাকে তাকে তুই কোথায় পেলি বাবা? বল বল বাবা, আমায় সবটা খুলে বল, বল বাবা। ওই কেশবপুরে এক বৌদিদি আছেন মা, ও আমাকে এত যত্ন করেন, আমার কথা এত ভাবেন জানো মা। নিজের লোকও বোধহয় এতটা উদ্বিগ্ন হয় না। মায়ের কাছে তার কেশবপুরের বৌদিদির সব কথা খুলে বলল বিমল। বৌদিদি না থাকলে অসুখে ভুগে ভুগে তার অবস্থা যে কি দাঁড়াতো তা সে ভাবতেও পারে না। বৌদিদির খোঁজ নেওয়া, রান্না করে খাওয়ানো, বউ মানুষের যত রকমের গণ্ডি হয় সে সব সামলেও বিমলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার স্নেহটুকু ভাগ করে নেওয়া, এসব কোনো কিচ্ছু বাদ দিল না সে। এবার দেশ থেকে যে দিদিকে সে বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে, তার পাশে অনায়াসে এই বৌদিদিকে বসাতে পারে বিমল। কোথাও এতটুকু কম বেশি হবে না। সব শুনে বিমলের মায়ের চোখ জলে ভরে এল। বেঁচে থাক মা, বেঁচে থাক। এই জন্মে তাকে যদি একবার দেখতে পেতাম তাহলে হয়তো নলিনীর শোক থেকে কিছুটা রেহাই পেতাম। যাবে মা, একবার কেশবপুরে যাবে? না না রে বাবা, এই ভিটে মাটি, এই ছোট ছেলেটাকে ছেড়ে আমি কোথায় যাব বলতো? আর তাছাড়া তোর এমন কি বা রোজগার যে একটা গোটা পরিবার তুলে নিয়ে যেতে চাইছিস? থাক বাবা, তাকে আমি এমনি আশীর্বাদ করি, সে ভালো থাক। পুজোর ছুটি পেরিয়ে গেলে কেশবপুরে ফিরে এলো বিমল। স্কুলে যাওয়ার পথে প্রথম দিনেই সেই পুকুর পাড়ের নিচু রাস্তাটায় এসে দাঁড়ালো সে। ব্যাকুল হয়ে তার বৌদিদিকে খুঁজল বিমল, কিন্তু না, নেই। বৌদিদির কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? মনের মধ্যে প্রশ্নটা আসতেই বুকটা ছ্যাঁত করে উঠল তার। কিন্তু পর মুহূর্তেই মনে হলো, না না, এই সময় যে জল আনতে আসবেন এমন তো কোনো কথা নেই। তাছাড়া আমি যে ফিরে এসেছি
এ কথা তিনি আর জানবেন কি করে? আর এই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বিমলের মনটা এবার শান্ত হলো। পরদিন স্কুলে যাওয়ার পথে আবার সেই পুকুরঘাটের কাছে এসে দাঁড়াতেই মনটা তার আনন্দে নেচে উঠল। ওই তো তার বৌদিদি, জল ভরার জন্য সবে ঘাটের দিদি, সিঁড়িতে পা দিদি, দিয়েছে। বৌদিদি দাঁড়ান দাঁড়ান। ও মা, বিমল যে, কতদিন পর দেখলাম। এসো ভাই, এসো এসো। একটা প্রণাম করি। ও, আর ওসব প্রণাম টনাম করতে হবে না, এমনি তোমাকে আমি মন ভরে আশীর্বাদ করছি ভাই। রাজা হও, তুমি রাজা হও। তা আজ এলে বুঝি? কাল এসেছি দিদি, আপনাকে কত খুঁজলাম। আচ্ছা শোনো, আজ বিকেলে কিন্তু এই পথ দিয়ে যেও ভাই, ভুলো না যেন। সেদিন বিকেলে দেখা হতেই কলাপাতায় মোড়া চন্দ্রপুলি আর 10টা টাকা বিমলের হাতে দিল তার বৌদিদি। না না বৌদি, খাবার দিচ্ছেন ঠিক আছে, আবার টাকা কেন? বারে, ভাই ফোটা গেল যে, আমার ভাইটাকে একটা জামাও যে দিতে পারলাম না, তাই এটা রাখো। কেশবপুরের মতো গাঁগঞ্জের সংসারে 10 টাকার মূল্য জানে বিমল। এই টাকা কটাই হয়তো বৌদিদির একান্ত সম্বল। এর বাইরে তার হয়তো নিজের বলতে আর একটা আনাও নেই, কিন্তু কি অনায়াসে তার হাতে নিজের সর্বস্ব জমানো পুঁজি তুলে দিচ্ছে এই গ্রাম্য বধূ। টাকাটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে বিমল, তার মুখ দিয়ে আর কথা সরছে না। এই টাকাটা তুমি নেবে না ভাই? না দিদি, এটা আমি নিতে পারি না। আপনি আশীর্বাদ করেন, আমি মাথা পেতে নিই। আপনি রান্না করে দেন, আমি পেট ভরে খাই, কিন্তু এই টাকাটা। নিজের দিদি নই বলে, তাই তো? না না দিদি, আমার সেই হারিয়ে যাওয়া দিদির আসনেই আপনি আছেন, কিন্তু তাহলে সেই হারিয়ে যাওয়া বিমলকে আমি ভাই ফোঁটা দিতে পারবো না? আমার আমার ভাইটা, আমার ভাইটা। আপনার ভাই ছিল দিদি? ছিল তো, আমার ছোট ভাই, জানো, তার নামও বিমল। তোমাকে যেদিন প্রথম দেখলাম, দূর থেকে মনে হলো অবিকল যেন আমার সেই ভাইটাই হেঁটে আসছে। কই কোনোদিনও বলেননি তো? বলা হয়নি, আজও বলতাম না। তার কথা বলতে গেলেই আমার মনটা যে কি করে। থাক দিদি, তবে থাক। যেদিন তুমি আমাকে দিদি বললে, সেদিন থেকে আমার সমস্ত শোক, ভগবানের ওপর সমস্ত অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে গেল ভাই। তুমি আমার ভাই। দিদি, একসঙ্গে থাকতে না পারি, এক গায়ে তো আছি বলো। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো ভাই? বলো, আমাকে ছেড়ে যাবে না তো? বৌদিদিকে কোনো মতে সান্ত্বনা দিয়ে ঘরের পথে পা বাড়ালো বিমল। আজ তার বুক অবধি যেন ভারী হয়ে আছে, কিছুতেই গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। হাত পাগুলো কেমন অবশ হয়ে আছে আজ। বৌদিদির দেওয়া ওই চন্দ্রপুলি কটা খেয়ে চুপ করে রাতের জানলার পাশে এসে বসল বিমল। আজ আর তার রান্না করতেই ইচ্ছে করছে না। আজই তার পকেটে যে বহির্বিশ্বের ছাড়পত্র এসে গেছে, এ কথাটা বৌদিদিকে কি করে বলবে সে? বৌদিদির কাতর অনুরোধটা তখনও তার কানে লেগে আছে যে, কিন্তু এই অজ গ্রামেই বা কতদিন পড়ে থাকবে সে? এই তো বয়স তার, এই বয়সে বাইরের দুনিয়ায় পা রাখবে না তো আর কবে রাখবে সে? তার এক আত্মীয় চিঠি পাঠিয়েছেন। মোর্দাবাদের কাচের কারখানার ম্যানেজার তিনি,
সেখানে কাজের সুযোগ হতেই বিমলের কথা মনে পড়েছে তার। এই সুযোগটা কি বিমল হেলায় হারিয়ে ফেলবে? না না, এ হতে পারে না। আমাকে এখান থেকে বেরোতেই হবে। এই অজগাঁয়ে ছেলে পড়িয়েই আমার জীবনটা কেটে যাবে নাকি? কখনো না। কয়েকদিন আর নিচের সেই ছোট রাস্তাটা দিয়ে গেল না বিমল। স্কুলে আসতে যেতে ওপরের রাস্তাটাই ধরল সে। স্কুলে নোটিশও দেওয়া হয়ে গেছে তার, আর 1 মাস পরেই এখান থেকে রেহাই মিলবে তার। মশা মাছি ম্যালেরিয়া ইঁদো পুকুর পেরিয়ে জন্মের মতো ছুটি। নিজেকে জোর করে ওপর দিকে বেঁধে রাখল বিমল। কোনো স্নেহের কাছেই বশ হলে তার চলবে না। কিন্তু কয়েকদিন পরেই কি এক দুর্মর আকর্ষণে আপনা হতেই ফের সেই নিচের পথটার দিকে নেমে এলো সে। স্নেহ সত্যিই নিম্নগামী কি না? আর সেখানে পা রাখতেই গাব গাছটার তলায় বৌদিদির সঙ্গে দেখা হয়ে গেল তার। এই যে ভাইটি, কোথায় ছিলে এতদিন শুনি? তোমার এই দিদিটা বাঁচলো কি মরলো তার তো কোনো খবরও নিলে না। না দিদি, আসলে আমি ঠিক তোমার শরীর ঠিক আছে তো ভাই? আমি তো ভয়েই মরি, যা দুর্বল শরীর তোমার। না বৌদি, আমি একদম ঠিক আছি। যাক, তাও ভালো। তবে বুঝি দিদিতে অরুচি ধরে গেছে, তাই না? হ্যাঁ না দিদি, আপনার কাছে যদি খুব বড় কোনো অপরাধ করি কখনো, আপনি আমাকে ক্ষমা করবেন। ও মা, ছেলের কথা শোনো। তা কি অপরাধ করবে শুনি? না, অপরাধ মানে এমনি জিজ্ঞেস করছি। বলুন না, ক্ষমা করবেন? না, ভাইটি আমার সেই ছেলে মানুষই রয়ে গেছে দেখছি। শোনো, বড় দিদির কাছে ছোট ভাইয়ের কোনো অপরাধ হয় না, বুঝেছ? নিঃশব্দে মাথা নাড়ল বিমল। তারপর ধীর পায়ে মাথা নিচু করে ঘরে ফিরে এলো সে। দিদির মুখে চোখে এত মায়া, এত স্নেহ যে কোনো কথাই আর খুলে বলতে পারল না সে। হারানো ভাইকে খুঁজে পাওয়ার যে আনন্দ ওই চোখে ঝিলিক দিয়ে গেল, সেই আনন্দকে নিজের হাতে খুন করবে কি করে বিমল? তারও তো হারিয়ে যাওয়া দিদিকে সে ফিরে পেয়েছে। কি করেই বা তাকে ফেলে আবার নতুন করে নিরুদ্দেশে যাওয়ার খবরটা শোনাবে বিমল? সারা বিকেল সারা রাত ঘরে ছটফট করল সে। নিজেকে এবার শক্ত করে বাঁধল। পরদিন থেকে বরাবরের মতো ওই নিচু পথটা একেবারে ছেড়ে দিল বিমল। তার এখন শুধুই ওপরে ওঠার পালা, নিচে সে কিছুতেই তাকাবে না। দেখতে দেখতে 1 মাস প্রায় ফুরোতে চলল। স্কুলের শেষ দিনে ছাত্র আর শিক্ষকদের কাছ থেকে কিছু না কিছু ছোটখাটো উপহারও পেল বিমল। একটু মিষ্টি মুখ করে ফেরার সময় না, আজ আর কিছুতেই নিজেকে বাঁধতে পারল না সে। সেই নিচু পথেই আবার এসে দাঁড়ালো সে। পুকুর ঘাট ফাঁকা, গাব গাছের তলাটাও ফাঁকা। বিমলের মনে হলো তার সারা পৃথিবীটাই বুঝি খাঁ খাঁ করছে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল বিমল। তারপর পায়ে পায়ে সেই পদ্ম পুকুরের ধারে এগিয়ে গেল। বৌদিদির সঙ্গে এখানেই তো তার প্রথম দেখা হয়েছিল। এই যে এই বটগাছটার ছায়াতেই তো প্রথমবার তার মুখোমুখি এসে দাঁড়িয়েছিল বিমল। দিদি, আপনার সামনে দাঁড়িয়ে বিদায় চাওয়ার সাহস আর হলো না। চোরের মতো চুপি চুপি পালিয়ে যাচ্ছি। তা বলে আশীর্বাদ থেকে যেন ফাঁকি না পড়ে। আমাকে ক্ষমা করুন দিদি। সেই গাছতলার মাটিতে প্রণাম করল বিমল। তারপর 1 টুকরো কাগজে সেই মাটি নিয়ে মাথায় ঠেকিয়ে পকেটে রেখে দিল। তারপর মাথা নিচু করে হনহন করে ফিরে গেল সে। আর কোনো দিকে মুখ তুলে তাকালো না। একেবারে মোর্দাবাদ স্টেশনে নেমে
বাইরের পৃথিবীটার দিকে আবার চেয়ে দেখল বিমল। তারপর কেটে গেছে বহুদিন, তা প্রায় 10-12 বছর তো হবেই। এর মধ্যে মোর্দাবাদ হয়ে বোম্বেতে নোঙর করেছে বিমল। কাজে তার ক্লান্তি নেই ঠিকই, কিন্তু মনে যেন শান্তি নেই। বিকেল পড়ে এলে সেই আরব সাগরের জলে আজও সেই পদ্মপুকুরের ছায়া পড়ে, আর তার মধ্যে টলটল করে ওঠে কতকাল আগে ফেলে আসা সেই মুখখানি। আচ্ছা, বৌদিদি কি এখনো আছে? এখনো কেশবপুরের আমবাগানের পাশ দিয়ে নিচু রাস্তাটা ধরে ঘাটে জল আনতে যায় সে? অভ্যেসবশে এখনো কি বিমলকে খোঁজে বৌদিদি? এত বছর ধরে তার চোখ দিয়ে ঠিক কতটা জল গড়িয়েছে বিমলের জন্য। তা কি পদ্মপুকুরের জলকেও ছাপিয়ে গেছে? ফুলস্কে পাতাটার ওপর টপ টপ করে 2 ফোঁটা জল ঝরে পড়ল। ভাগ্যিস তার জীবন থেকে স্নেহের মতো এই লেখাটা মুছে যায়নি। শেষ অনুচ্ছেদটা আবার লিখতে শুরু করে সে। আমি আর পারলাম না বৌদিদি, আবার বাংলায় ফিরে এলাম। কিন্তু তোমার স্নেহের প্রতিদানে শুধুই উপেক্ষা ফিরিয়ে দেবার পর মাটিতে গিয়ে দাঁড়ানোর মতো সাহস আর আমার নেই। তাই গোপালনগরে আছি, একই বাতাসে শ্বাস নিয়ে আমরা। তোমার আঁচল ছেড়ে, তোমার মাটি ছেড়ে আর কোথায় যাব দিদি? আজ আর আমার চাঞ্চল্য নেই, সেই দূর দুনিয়া দেখার নেশা নেই। আজ আমি তোমার মতো ঠিক কতটাই শান্ত। আজ যদি তুমি আমায় দেখতে দিদি। কলমটা রেখে জানলার ধারে গিয়ে দাঁড়ালো বিমল। কাগজের টুকরোয় মোড়া কতকাল আগের সেই মাটিটা তার হাতে। অন্ধকারের দিকে চেয়ে থাকতে থাকতে ঘোমটায় ঢাকা আবছায়া এক নারী মূর্তির আদল ভেসে ওঠে তার চোখে। সেদিকে তাকিয়েই আনমনে ভাবতে থাকে বিমল, পাঁচুগোপাল যদি সত্যিই চায় তাহলে এই উপন্যাসের নাম কি দেবে সে? কি দেবে? হ্যাঁ, পেয়েছে সে, উপেক্ষিতা। হ্যাঁ, এই নামটাই তো হওয়া উচিত এই গল্পের। শেষ শব্দটা লিখবে বলে অন্ধকার ফেলে আবারও চিমনিতে ঢাকা আলোর দিকে এগোয় বিমল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প লেখার গল্প এবং উপেক্ষিতা অবলম্বনে আজকের গল্প উপেক্ষিতা। আজকের প্রশ্ন, বিমলের নিজের দিদির নাম কি ছিল? গত সপ্তাহের যমুনা গল্পের প্রশ্ন ছিল স্বর্ণময়ীর গ্রামের নাম কি? সঠিক উত্তর সোনাঝুরি। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন রিয়া পাল, পারমিতা সামন্ত, লিয়াশা দাস, অরূপা দাস, শম্পা, জয়ন্তী গায়েন, প্রীতম, বুদ্ধদেব দে, সীমা দেব ও অর্ণব মল্লিক। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।